প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের ভূগোল প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা থেকে আমরা আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করব। তো যেহেতু আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত চ্যাপ্টারটা অনেক বড়, এর জন্য আমি তোমাদেরকে দুটি ভাগে ভাগ করে নিয়েছিলাম। আমরা প্রথম দিনে পড়েছিলাম দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত, আজ আমরা পড়ব উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলো। উত্তর আটলান্টিকে অর্থাৎ আটলান্টিকের যে উত্তর ভাগটা, এইখানে স্রোতের সংখ্যা অনেক বেশি। তো তোমাদের এই স্রোতগুলো আমি পড়িয়ে যাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, এবং তোমরা যখনই বাড়িতে তোমাদের নিজস্ব বইয়ের সাথে আমার কথাগুলো মিলাবে তখন তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি শুরু করছি, তোমরা বোঝার চেষ্টা করো। আমরা এখান থেকে শুরু করব, অর্থাৎ তোমরা খেয়াল করো যে দক্ষিণ আটলান্টিকের একটা স্রোত তোমাদের মনে আছে যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, অর্থাৎ এখান থেকে যখন এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার এখান থেকে যে স্রোতটা তোমার আটলান্টিক পাড়ি দিয়ে এখানে এসেছিল, একটা স্রোত সেম প্রান্তরিকে বাধাপ্রাপ্ত হয়ে বাঁ দিকে বেরিয়ে গিয়েছিল, আরেকটা আটলান্টিকের উত্তর পূর্ব পশ্চিম দিকে চলে গিয়েছিল, অর্থাৎ এখানে পড়েছিল আমরা জানতাম। তো আমরা এখান থেকে শুরু করব। এই যে শাখাটা ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করলো, এটা ক্যারিবিয়ান সাগর। এই ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করার পর এই যে উত্তর নিরক্ষীয়, অর্থাৎ এই নিরক্ষরেখার ডান পাশে এটা ছিল দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আর এটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত। এই পূর্ব দিক হতে উত্তর নিরক্ষীয় স্রোতের একটা শাখা সম্পূর্ণ ক্রস দিয়ে এসে এই স্রোতের সাথে মিলে গেল। এই স্রোতের সাথে মিলে যাওয়ার পরে এই উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত যেটা ক্যারিবিয়ান সাগরে পড়েছিল, এই সম্মিলিত স্রোত আরো দক্ষিণ পশ্চিম দিক উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এটা মেক্সিকো উপসাগরে পড়ে। মেক্সিকো মেক্সিকো তোমাদের ছবি দেখতে পাচ্ছ, এই মেক্সিকোর উপসাগরে তিন দিকে ভূমি আর এক পাশে পানি। তো এই যখনই এখানে পড়ে, এখানে পড়ার পর এই পাশ থেকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পাশ থেকে মিসিসিপি নদীর পানি এসে বিশাল পানি রাশি এই মেক্সিকোর উপর যখন পড়ার পরে এইটা এইখান থেকে পড়ে এই সরু পথ দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে ফ্লোরিডা, এই ফ্লোরিডার সংকীর্ণ যেটাকে বলে তোমার প্রণালী, সংকীর্ণ প্রণালী দিয়ে এই স্রোতটা আবার এসে তোমার আটলান্টিকে পড়ছে। আটলান্টিকে পড়ার পরে এই স্রোতটা এখানে পড়ার পরে তিনটা শাখায় বিভক্ত হয়। তোমরা খেয়াল করো, এই তিনটা শাখায় বিভক্ত হচ্ছে। তাহলে আমরা এতে যে তিনটে শাখা পাচ্ছি, এই তিনটা শাখা চলে যাচ্ছে বিভিন্ন দিকে। একটা আটলান্টিক পাড়ি দিয়ে পর্তুগাল দিকে যাচ্ছে, আটটা এই কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের পাশ ধরে অর্থাৎ সোজা আটলান্টিক বেয়ে উত্তর দিকে চলে যাচ্ছে, এবং আরেকটা এই ক্যানারি দ্বীপপুঞ্জের এখান থেকে নতুন স্রোত সৃষ্টি হচ্ছে। এই উপসাগরের মধ্যে এই স্রোতটা সৃষ্টি হয় বলে একে আমরা উপসাগরীয় স্রোত বলি। তোমরা আবার বোঝার চেষ্টা করো, দক্ষিণ গোলার্ধ থেকে নিরক্ষরেখার দক্ষিণ পাশ থেকে দক্ষিণ নিরক্ষীয় যে স্রোতের যে শাখাটি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করেছিল, সেই ক্যারিবিয়ান সাগরে থাকা অবস্থায় উত্তর নিরক্ষীয় স্রোতটি এসে ওর সঙ্গে মিলে যায়। মিলে যে এই দুটি ধারা একত্রিত হয়ে এরা প্রবেশ করে মেক্সিকোতে, মেক্সিকো উপসাগরে প্রবেশ করে। মেক্সিকো উপসাগরে প্রচুর পরিমাণ পানির প্রবাহ, মিসিসিপি নদীর বিশাল পানির প্রবাহ এসে যখন ওখানে পড়ে, তখন ওই পানি একটা আরো বড় স্রোত ধারণ করে ওটা ফ্লোরিডার পাশ দিয়ে, ফ্লোরিডা প্রণালীর ভিতর দিয়ে ওটা আটলান্টিকে গিয়ে পড়ে। তো যেহেতু এই স্রোতটা পুরোপুরি মেক্সিকো উপসাগরে সৃষ্টি হয় বলে এই স্রোতটির নাম উপসাগরীয় স্রোত। তাহলে আমরা জানলাম যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোতকে যে 9টা ভাগে ভাগ করা হয়েছে, সেই ভাগগুলোর নাম হচ্ছে উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত, পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, সুমেরু স্রোত, ল্যাব্রাডর স্রোত, গ্রিনি স্রোত এবং ইরভিঞ্জা স্রোত। তো উপসাগরীয় স্রোতটা সম্পর্কে তাহলে তোমরা বুঝলে। আমি প্রয়োজন তোমাদের আবারও বলছি, এই জায়গাটা খুবই কঠিন, তো তোমরা বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে কি, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখাটি ক্যারিবিয়ান সাগরে পড়েছিল, ওই ক্যারিবিয়ান সাগরে উত্তর নিরক্ষ থেকে একটা স্রোত এসে মিলিত হয়। মিলিত হওয়ার পরে এই সম্মিলিত স্রোত এরা
মেক্সিকো উপসাগরে গিয়ে পড়ে। মেক্সিকো উপসাগরে গিয়ে পড়ার পরে মেক্সিকো উপসাগরে পাশাপাশি যে মিসিসিপি নদীর বিশাল পানিরাশি এসে যখন ওই সাগরের উপর পড়ার পর ওখানকার পানি ফুলে ওঠে, ফেপে ওঠে এবং ওই বিশাল স্রোত ওইটা ফ্লোরিডা প্রণালীর মধ্য দিয়ে আটলান্টিকে এসে ফের পড়ে। তো যেহেতু উপসাগরের মধ্যে এর সৃষ্টি হয় বলে এই সাগরটার নাম উপসাগরীয় স্রোত। এরপর আসি আমরা উত্তর আটলান্টিক স্রোত। তোমাদের বলেছি যে মেক্সিকো উপসাগরের সৃষ্ট যে স্রোতটা এসে আটলান্টিকে পড়লো এর দুটি শাখা প্রধান, আরেকটি শাখা অপ্রধান, মোট তিনটি শাখা। তো দেখো এর একটা শাখা এই চলে যাচ্ছে এই আমেরিকা কানাডার পাশ ধরে এই সোজা উত্তরে একবারে চলে যাচ্ছে তোমার এই উত্তর মহাসাগরে পড়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে তোমার উত্তর আটলান্টিক স্রোত। যে স্রোতটা এই উপসাগরীয় স্রোতের যে শাখাটা চলে গেল বেয়ে একবার উত্তর মহাসাগরে, তোমরা দেখছো এখান থেকে বেয়ে বেয়ে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে উত্তর মহাসাগরীয় স্রোত। আর একটা শাখা এইখানে সোজা সুজি আটলান্টিক পাড়ি দিয়ে এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে পর্তুগালের কাছে এসে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে এই শাখাটা এখান থেকে ঘুরতে ঘুরতে দক্ষিণ এটা হচ্ছে তোমার ইউরোপ এবং আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে এটা চলে আসে ক্যানারি দ্বীপপুঞ্জের নিকটে। তো এই ক্যানারি দ্বীপপুঞ্জের নিকটে আসে বলে এর নাম হচ্ছে ক্যানারি স্রোত। আর এই ক্যানারি স্রোতের সঙ্গে থেকে দেখো এই ক্যানারি স্রোতের সঙ্গে এসে এইখানে যে উত্তর নিরক্ষীয় স্রোত আছে, এই উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিশে এই স্রোতটা আবার এই একই রূপ ধারণ করে এইখান থেকে এসে এই একটা বিশাল আকারে স্রোত সৃষ্টি করে। মূলত উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত এবং উত্তর নিরক্ষীয় স্রোত এর এক। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে ক্যানারি স্রোত। তাহলে ক্যানারি স্রোত কাকে বলে? যে উপসাগরীয় স্রোতের যে শাখাটি পর্তুগালের কাছে এসে পৌঁছায় এবং পর্তুগালের কাছে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে যে আরো দক্ষিণ দিকে যাওয়ার চেষ্টা করে, যেতে যেতে যখন এই ক্যানারি দ্বীপপুঞ্জের নিকটে এসে পৌঁছায়, ক্যানারি দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই স্রোতের নাম ক্যানারি স্রোত। তো এই যে ক্যানারি স্রোত দেখো আমরা বলছি যে এই ক্যানারি স্রোত কিন্তু আরো সামনে অগ্রসর হয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিশে যাচ্ছে। তো এই উত্তর নিরক্ষীয় স্রোত যেটা তোমাদের এখানে আছে 5 নম্বর, আমি বোঝানোর সাথে তোমাদের ঘুরে যাচ্ছি একসঙ্গে যে স্রোতটা কোথায় কিভাবে হচ্ছে। তো এইখানে এসে এই যখনই এইটা একটা চক্রাকার ধারণ করে, তোমরা দেখো এই বিশাল অংশ এর ভিতরে কিন্তু কোনো স্রোত নাই, এর ভিতরে খুব কম পরিমাণে সামান্য যে বিশাল পানিরাশি গভীর বলে হালকা হালকা ঢেউ স্রোত থাকতে পারে, কিন্তু বড় কোনো স্রোত নাই বলে এই জায়গাটা এর নাম হচ্ছে শৈবাল সাগর। অর্থাৎ এখানে লতাপাতা, গাছের ডাল, মরা জীবজন্তু, এমনকি কোনো ভাসমান নৌকা ট্রলার ইত্যাদি যদি এখানে এসে পৌঁছায় তাহলে এখান থেকে কিন্তু যেতে পারে না কোথাও, কারণ এই নদীর এই সাগরের পানিতে কোনো ঢেউ নেই, কোনো স্রোত নেই, সেটা ওখানে স্থির অবস্থায় থাকে বলে আমরা সাধারণত এটাকে একটা অশ্বাকাঙ্ক্ষ বলেও এর একটা নাম আছে। অর্থাৎ সেই পুরাকালে ঘোড়া জাহাজগুলি যখন এখানে এসে বেঁধে যেত, এইগুলো ছাড়া তোলার ফলে ওই নৌকার পালতোলা নৌকার মালিকেরা ওরা কিন্তু ঘোড়াগুলোকে ওইখানে নিক্ষিপ্ত করতো এবং সেই ঘোড়াগুলো পচে বলে ওখানে শৈবাল ছত্রাক হিসেবে পড়ে আছে। তো এর নাম হচ্ছে শৈবাল সাগর। তো তাহলে আমরা কি দেখলাম? আমরা উত্তর আটলান্টিক চলে গেল সোজা এখান থেকে মেক্সিকো উপসাগরীয় স্রোতের একটা শাখা এই সোজা বেয়ে বেয়ে চলে যাচ্ছে উত্তর মহাসাগরে। আর এই ক্যানারি স্রোত আর এই উত্তর নিরক্ষীয় স্রোত এই দুটো তোমাদের আবার বোঝাচ্ছি। যেহেতু উপসাগরীয় স্রোতের একটা শাখা, প্রধান শাখা এটা, এই শাখাটা এসে আটলান্টিক পাড়ি দিয়ে পর্তুগালের কাছে পৌঁছালো, পর্তুগালে বাধাপ্রাপ্ত হয়ে সেটা এই হচ্ছে ক্যানারি দ্বীপপুঞ্জ। এইখানে এসে যখন ক্যানারি এলাকায় পৌঁছায় তখন এই ক্যানারি দ্বীপ এলাকায় পৌঁছলে নাম হয় ক্যানারি স্রোত। এই ক্যানারি স্রোত আরো দক্ষিণ পূর্ব দিকে চলে গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিশে গেল, মিশে এটা আবার এই ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করলো।
এইটা হচ্ছে তোমার উত্তর নিরক্ষীয় স্রোত। তো এই সবগুলোকে আমরা একসঙ্গে মিলিয়ে দেখলাম যে এর ভিতরে একটা সাগর সৃষ্টি হয়েছে, সেটার নাম হচ্ছে শৈবাল সাগর। তো তাহলে আমাদের আমরা উত্তর আটলান্টিক স্রোত দেখেছি, ক্যানারি স্রোত দেখলাম, উত্তর নিরক্ষীয় স্রোত দেখলাম। এবার আসে আমরা পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এই হচ্ছে গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ড তোমরা দেখো এই গ্রিনল্যান্ড উত্তর মহাসাগরে পড়েছে, এর দুই পাশে দুটো স্রোত উৎপন্ন হয়। তো পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত অর্থাৎ এই পাশেরটা, এই তো পূর্ব, তাহলে এই পাশেটা হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এই পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত কিছু দূর এসে কিন্তু এই এই যে উত্তর আটলান্টিক স্রোত চলে গেছে। এই স্রোতটা কিন্তু এই গ্রিনল্যান্ড স্রোত অর্থাৎ এটা সুমেরু স্রোত বলা যায় একে। এই সুমেরুতে সৃষ্টি হয়, এটা এখানে সৃষ্টি হয়ে এটা এই যে দেখো তোমরা এটা বলে বাফলিন দ্বীপ। এই বাফলিন দ্বীপের মাঝখানে রয়েছে ডেভিস প্রণালী। এই ডেভিস প্রণালীর মধ্য দিয়ে খুব সরু আকারে একটা স্রোত চলে আসে। এই স্রোতটা চলে এসে কিছুদূর পরে এটা উত্তর আটলান্টিক সাথে বিলীন হয়ে যায়। আচ্ছা, তারপরে আসছে কি সুমেরু স্রোত। সুমেরু স্রোত অর্থাৎ গ্রিনল্যান্ডের পূর্ব পাশ দিয়ে, যেটাকে আমরা বলি যে পশ্চিম দিক দিয়ে গেল এটা, আর পূর্ব পাশ দিয়ে এই যে গ্রিনল্যান্ডের পূর্ব পার্শ্ব এই উত্তর মহাসাগর থেকে একটা স্রোত সৃষ্টি হয়ে সেই স্রোতটা এখান থেকে চলে এসে এই তলা দিয়ে আসে। কিন্তু এই উপর দিয়ে যেহেতু উষ্ণ স্রোত প্রবাহিত হয়, এর তলা দিয়ে শীতল স্রোত তলা দিয়ে এসে ঠিক ক্যানারি এখানে এসে এটা উপরের দিকে ওঠে এবং উপরের দিকে উঠে এই ক্যানারি স্রোতের সাথে মিশে আবার উষ্ণ হয়ে যায়। তো এটাই হলো আমাদের সুমেরু স্রোত। অর্থাৎ যেটা তোমাদের বুঝতে হবে যে পানির তলদেশ দিয়ে, অর্থাৎ উপরে যেহেতু উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তলদেশ দিয়ে এই স্রোতটা আসে, এই জন্য এটাকে বলে সুমেরু স্রোত। এখানে তোমাদের একটা কথা বলি যে এই যে স্রোতটা এখান থেকে আসছে, এই গ্রিনল্যান্ড স্রোত, যেটা পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত, এই পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত কিন্তু এখান থেকে যখন এভাবে আসে, আসার সময় আমরা দেখতে পাই এই যে উপসাগরীয় পানি, যেটা উত্তর আটলান্টিক স্রোত হিসাবে তোমার উত্তর মহাসাগরে চলে যাচ্ছে, এর পানির রং হচ্ছে গাঢ় নীল। আর উত্তর মহাসাগর থেকে যে পানিটা আসছে, যে স্রোতটা আসছে বিপরীত দিক দিয়ে, সেটার পানি হচ্ছে সবুজ। তাহলে উপসাগরীয় পানি যেটা উষ্ণ সেটা ছিল গাঢ় নীল পানি, আর সুমেরু সাগর থেকে পশ্চিম গ্রিনল্যান্ড যে স্রোতটা আসছে এটা হচ্ছে সবুজ। এই সবুজ আর নীল দুই পানি যখন পরস্পর দুদিক থেকে চলাচল করে, মাঝখানে কিন্তু একটা প্রাচীর সৃষ্টি হয়, একে আমরা বলি হিম প্রাচীর। এখানে প্রচুর পরিমাণ ঝড় বাতাস কুয়াশা সবসময় লেগেই থাকে। তারপর বলছে কি ল্যাব্রাডর স্রোত। এই যে পশ্চিম গ্রিনল্যান্ডের যে স্রোতটা এলো, এই কানাডা, এই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই কানাডা, এই কানাডার এখানে ল্যাব্রাডর নামক একটা জায়গা আছে। এই ল্যাব্রাডর জায়গার উপর দিয়ে প্রবাহিত হয় বলে এর নাম হচ্ছে ল্যাব্রাডর স্রোত। তারপরে আমরা দেখছি গিনি স্রোত। এই গিনি স্রোতটা কি? এই গিনি স্রোতটা হচ্ছে এই যে ক্যানারি স্রোত, এখানে যে তোমার পূর্ব পাশ দিয়ে, গ্রিনল্যান্ডের পূর্ব পাশ দিয়ে যে স্রোতটা এসে ক্যানারি স্রোতের সাথে মিশে যায়, অর্থাৎ শীতল স্রোত ছিল, এই শীতল স্রোত আর উষ্ণ স্রোত উত্তর নিরক্ষীয় হয়ে এইখানে গায়ানা বা গিনি নামে একটা সাগর আছে, এই সাগরে পতিত হয়। এই জন্য গিনি সাগরে পতিত হয় বলে এই স্রোতের নাম গিনি স্রোত। তারপর বলছে ইরমিঞ্জার স্রোত। ইরমিঞ্জার স্রোতটা কোথা থেকে আসে তোমরা দেখো, এই যে হচ্ছে আইসল্যান্ড, এই আইসল্যান্ড, এই আইসল্যান্ড দ্বীপ এই সুমেরু সাগরে যে শীতল স্রোত উৎপন্ন হয়, হয়ে এর দক্ষিণ পার্শ্ব দিয়ে, অর্থাৎ এইভাবে আসে, এইভাবে এই দক্ষিণ পার্শ্ব দিয়ে স্রোতটা সৃষ্টি, পূর্ব দক্ষিণ দিয়ে সৃষ্টি হয়ে এখান থেকে এসে এই স্রোতটা ঠিক এই যে উত্তর আটলান্টিক মহাসাগর, উত্তর আটলান্টিক যে স্রোত ছিল, যেখানে তোমার ওই সবুজ পানি এবং নীল পানি, এর যে প্রাচীর ছিল, হিম প্রাচীর, যেখানে ঘূর্ণিবার্তা হয়, এই স্রোতটা, এই ইরমিঞ্জার স্রোতটা এসে এই ঘূর্ণিবার্তায় মিলিয়ে যায়। অর্থাৎ আমরা ইরমিঞ্জার স্রোতটার প্রধান বৈশিষ্ট্য দেখতে বা প্রধান দৃশ্য দেখতে পাবো
যে সুমেরুতে উৎপন্ন হয়ে সুমেরু স্রোত এটা আইসল্যান্ডের দক্ষিণ পূর্ব দিক দিয়ে এসে যখন এই উত্তর আটলান্টিক স্রোতের সাথে মিলিত হয় মানে এটা অদৃশ্য হয়ে যায়। তো যাই হোক, আমরা এই স্রোতগুলো তোমাদের দেখালাম, তোমরা এই স্রোতগুলো ভালো করে জানবে যে এই স্রোতগুলো কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোন পর্যন্ত যাচ্ছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর সর্বশেষ হচ্ছে আমরা যেখানে বলেছিলাম যে উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত, দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত, এইবার রয়েছে নিরক্ষীয় বিপরীত স্রোত। অর্থাৎ তোমরা একটু খেয়াল করো যে এই নিরক্ষরেখার উত্তর পাশে হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ পাশে হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তো যখনই এই দুটো স্রোত চলছে তখন এই দুটো স্রোতের মাঝে অর্থাৎ মাঝ এলাকা দিয়ে কিন্তু একটা বিপরীত স্রোত থাকে। অর্থাৎ এই উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত এর মাঝামাঝি এলাকা দিয়ে কিন্তু একটা পশ্চিম দিকে অর্থাৎ উল্টো দিকে, পশ্চিম হতে পূর্ব দিকে একটা স্রোত চলে যাচ্ছে। এই দুটো স্রোতকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব থেকে পশ্চিমে এসেছে, এটাও পূর্ব থেকে পশ্চিমে, এটাও পূর্ব থেকে পশ্চিমে। আর এই বিপরীত স্রোতটা হচ্ছে দুই উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝ বরাবর দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে যে স্রোতটা চলে গেছে, এই স্রোতটার গতি খুব বেশি হয় না, কিছু পথ যাওয়ার পরে এটা বিলীন হয়ে যায়। তো এইটাকে আমরা বলছি নিরক্ষীয় বিপরীত স্রোত। যাই হোক আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। তোমরা কতটুকু বুঝেছো, যদি ভালো বুঝে থাকো তাহলে আমার পড়ানো সার্থক হবে। তো তোমরা নিজেরা একটু চেষ্টা করো, এই পড়াটা অত্যন্ত কঠিন। তো যাই হোক, তোমাদের সকলের মঙ্গল কামনা করি। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত সমাপ্ত ঘোষণা করা হলো।